জামায়াত এবং চরমোনাই যে ফাটল দেখা দিয়েছে, তার শেষ আশাটা কি বলতে পারেন? তার শেষ আশাটা হলো, আমার দিক থেকে, আপনাদের দিক থেকে নতুন কিছু থাকলে বলতে পারেন। আল্লাহ এক মাথা দিছে মানুষকে এত সুন্দর করে ভাবনার জন্য যে আপনার মাথা থেকে অসাধারণ চিন্তা চলে আসতে পারে। কিন্তু আমার চিন্তা হলো, ধরেন জামায়াত চরমোনাইকে 40টি আসনে দিতে রাজি, বা প্রার্থী ছাড় দিতে রাজি, নিজেদের প্রার্থী প্রত্যাহার করবে। সেই 40টি আসনে চরমোনাই ভোট করুক, সেখানে জামায়াত প্রার্থী প্রত্যাহার করবে, হতে পারে না? তাহলে আর 100 আসনে কি হবে? চরমোনাই তো আরো 100 আসন চায়, সেখানে চরমোনাইও ভোট করুক, জামায়াতও ভোট করুক। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? এটা কি একটা সুখবর হতে পারে না? এরকম একটা ঘটনা ঘটেছিল শাহজাহান চৌধুরীর, কর্নেল অলির সাথে ভোট হয়েছিল, সেখানে অলিও ভোট করেছে, আবার শাহজাহান চৌধুরীও ভোট করেছে। অথচ বিএনপি জামায়াতে তখন জোট, দীর্ঘমেয়াদী জোট, শক্ত জোট, ওই আসনে জোট ছিল না, উন্মুক্ত ছিল। এরকম হতে পারে। এখন ধরেন হামিদ হোসেন আজাদের আসন কক্সবাজার, সেখানে চরমোনাইও চাইতেছে, নাকি তারা জোটে থাকবে না, ঠিক আছে? সেই আসনে হামিদ আজাদও করুক জামায়াতের, চরমোনাইও করুক, ওকে, হয়ে গেল। তারপরে খুলনা মিয়া গোলাম পরোয়ার আসনে গোলাম পরোয়ার করুক, জামায়াতের প্রার্থীও করুক, ব্যাস। আপনার কুমিল্লা 11 আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেখানে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও করুক, জামায়াত প্রার্থীও করুক, তাইলে তো হয়ে যায়। তবে আশার কখনো ছাড়তে নাই, বিন্দু মাত্র যেখানে সম্ভাবনা আছে সেখানে থাকা উচিত। আশা করতে হবে, মিথ্যা প্রতিশ্রুতি নয়, আল্লাহ তো সবকিছুই পারে। তবে প্রশ্ন হলো, নির্বাচন যদি না হয়, ধরেন এই জোট নিয়ে এত কিছু হলো, বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নানান কর্মকাণ্ড করলো, এখন বিদ্রোহী প্রার্থীদেরকে অযোগ্য ঘোষণার জন্য নির্বাচন কমিশন থেকে পর্যন্ত নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, তাদের প্রার্থীটা অবৈধ ঘোষণা করছে বিভিন্ন জেলার নির্বাচন কমিশন। এটা করছে কারা? বিএনপির পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে প্রভাব খাটিয়ে, অথবা বিএনপির কেন্দ্র থেকে মির্জা ফখরুলদের পক্ষ থেকে, বা ফখরুলরা নিজেই ফোন করে ওই সকল প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহার করছে। এটা একটা অনিশ্চয়তা। তবে চূড়ান্তভাবে বলতে পারেন নির্বাচন কখন হবে না, কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে নির্বাচন হবে না? ধরেন মানুষের মধ্যে যে চিন্তা বিরাজমান, সাথে সাথে কিছুটা ভাসমান, সেটা কি? ধরেন জামায়াত ক্ষমতা চলে আসবে, এই ভাবনা যদি বিএনপির নেতাদের মধ্যে একবার ঢুকে যায়, আসর করে বসে, সংক্রমণ করে বসে, সংক্রমিত হয়ে যায় যদি একবার বিএনপির ভিতরে, তাহলে নিশ্চিত ধরে রাখেন আর ইলেকশন হবে না, নির্ঘাত। এখানে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না। বুঝতে পারছেন? বিএনপি যদি বুঝতে পারে তারা হেরে যাবে, তাহলে যেমন ডাকসু নির্বাচন পেছানোর জন্য বিএনপি চেষ্টা করছে না, আদালতের মাধ্যমে, কারণ কি? মনোবলের মধ্যে চিড় ধরেছে। যকসু নির্বাচন পিছাইছে না একবার, কারণ মনোবলের চিড় ধরেছে। এখন কোন মানে শাহজালাল বিজ্ঞান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল, কারণ কি? এখানে হেরে যেতে পারে ছাত্রদল অন্যগুলোর মতো। তো এটা যদি হেরে যায়, তাহলে ওটা হলো নির্বাচনের একবার কাছাকাছি সময়ে, ধরেন 25 জানুয়ারি ইলেকশন হবার কথা, একদম কাছাকাছি সময়, তাহলে নির্বাচনের মধ্যে প্রভাব পড়বে। আর 17 দিন পর নির্বাচন, 16 দিন পর নির্বাচন, জাতীয় নির্বাচন, সেখানে একটা বিশাল প্রভাব পড়তে পারে সেই অঞ্চলে, সিলেট অঞ্চলে তো পড়বেই, সারা বাংলাদেশে পড়বে। এই ভয় থেকে তারা বন্ধ করে দিয়েছে। এখন আপনি বলবেন না, সেই ভয় থেকে বন্ধ করে নাই। সেই ভয় থেকে যদি বন্ধ না করে, তাহলে 12 তারিখে কেন এই ঘোষণা আসলো? জানুয়ারি মাসের সাময়িক পরিস্থিতি যদি বিঘ্নিত হতো, ঘোলাটে হতো, আশঙ্কা থাকতো, তাহলে সেটা হতে পারতো ইলেকশনের 1-2 দিন আগে, যে আগামীকাল ইলেকশন, আজকে বড় একটা দুর্ঘটনা ঘটছে, না কালকে ইলেকশন করা সম্ভব না, সেই কারণে যদি বন্ধ হতো, তাহলে বোঝা যেত সেটা পরিকল্পিত না। এমনিতে যে কোনো কারণে, আশঙ্কার কারণে, ভয়ের কারণে, আইন শৃঙ্খলার কারণে বন্ধ হয়েছে বা বন্ধ করা হয়েছে। যেমন যকসুতে বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করার কারণে বন্ধ করা হয়েছে, এটা হঠাৎ,
ঠিক একইভাবে সেখানেও এটা হতে পারত। 25 তারিখে ইলেকশন, 24 তারিখে কোনো প্রবলেম হয়েছে, 23 তারিখে কোনো প্রবলেম হয়েছে, বা 22 তারিখে কোনো প্রবলেম হয়েছে, 20 তারিখে কোনো প্রবলেম হয়েছে, এই কারণে বন্ধ করছে। কিন্তু 12 তারিখে, আগামী মাসের ধরেন 25 তারিখে ইলেকশন, 12 দিন আগে বন্ধ করার কারণ কি? এটা পরিকল্পিত, চিন্তা ভাবনা করে দেখেছে। সেখানে যদি আমরা হেরে যাই, হারবে নিশ্চিত তা না, যদি ছাত্রদল সেখানে হেরে যায়, তাহলে মানুষ আবার এটা মিডিয়াতে কথা বলবে, টক শোতে এটা নিয়ে আলাপ হবে, গ্রামের মানুষ শুনবে। এ কারণেই সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ইউনূস কি করবে? ইউনূসের কি হবে? নির্বাচন না হলে সবচেয়ে বেশি সমস্যায় যে পড়বে সে হলো ডক্টর ইউনূস। বহুমুখী সমালোচনা হবে। এক, তিনি পরিস্থিতি কন্ট্রোল করতে পারেন নাই। 2 হলো ভারত নানান রকম অপপ্রচার করবে। শুধু পক্ষে থাকবে কে? ইউরোপ এন্ড আমেরিকা। বাংলাদেশের ভিতরে ইউনূসের পক্ষে কে থাকবে? এনসিপি ও জামায়াত। এবং ইলেকশনের ডেট কোনোভাবে ফেল করে পাস হলেই দেশের ভিতরের যারা ভারতপন্থী টিম আছে এরা ধীরে ধীরে পরিস্থিতি খারাপ করার জন্য মাঠে নামা শুরু করবে। তারা কারা? তারাই হলো বিভিন্ন পীর, ধর্মীয় গ্রুপ। এরাই কিন্তু ইন্ডিয়ার ইশারায় মাঠে নামবে। যে কেন? তখন ইন্ডিয়া বলবে দেশে তো বিভিন্ন পীরদেরকে কেন নামাবে, দেশে এই যে ইউনূস উগ্রতা কন্ট্রোল করতে পারে নাই, এটা বোঝাবার জন্য এদেরকে মাঠে নামাবে। এদের সাথে শেষে এসে চরমনায়ও যোগ দিতে পারে। মামুনুল হক 100% থাকবে, মামুনুল হক হুজুর থাকবে ওখানে। সব আন্দোলনে হুজুর কিন্তু গলা উঁচাইয়া বক্তব্য দিবে, একদম মানে পুরা আঙ্গুল বন্দুক বানাই ফেলবে। তারপরে সিপিবি টিপিবি তো আছেই। আর এদের কণ্ঠকে অলংকারিক রূপ দিবে প্রথম আলো, বিভিন্ন মিডিয়ার টকশোতে। আর যদি হয়ে যায় নির্বাচন, তাহলে ভারতের চোখ ছানা বড় হয়ে যাবে। কেন? কারণ জামায়াত ক্ষমতায় আসতেছে। আমি যেহেতু সিনেমার লোক, আবার ইউটিউবিং করি, 2-1 সাথে রাস্তায় দেখা হয়, আমাকে সাবস্ক্রাইব করছে, আমাকে দেখে। বিশ্বাস করেন, দেখার সঙ্গে সঙ্গে উনি যেভাবে তাকায় আমার দিকে, আমার তো সানগ্লাস থাকে অলওয়েজ, আমি বুঝতে পারি, চোখ দেখে ওনার আবেগটা বুঝতে পারি। তার মানে উনি তো আমাকে প্রতিদিনই দেখে এই টেলিফোনে, কিন্তু সামনে দেখে দেখেন কেমন জানি হয়ে যায়, এবং হাতটা মিলায় এমন ভাবে চেপে ধরে, বুঝি মানে একেবারে হৃদয়ের সাথে হৃদয়। মানে আমাকে দেখে উনি এত খুশি। কেন এতগুলো কথা বলতেছি? দেখেন, তারেক রহমান সাহেব এখন আসছে, খুব দেরিতে আসছে, কিন্তু আসার পর এই 2-3 দিন আগে আমি দেখলাম রিক্সাওয়ালা ভাইরা, ভ্যান গাড়িওয়ালা ভাইরা অনেকেই ভিতরে আসছে, ওনার অফিসে আসছে। ওনার সাথে যেভাবে কথা বলতেছিল, যেভাবে ওনার দিকে তাকাইতেছিল, ভাই সত্যি ভাই ওনাদের খুশি দেখে না আমার এত ভালো লাগছে। ওই যে সামনাসামনি দেখা, অপেক্ষায় ছিল তো ভাই, 17 বছর 16 বছর অপেক্ষা করতেছে ওনাদের নেতার জন্য। তারপরে ওনারা একটা টাইমে বিশ্বাস করলো কি 5ই আগস্টের পর উনি আসবে। আজ কাল করতে করতে একটা টাইমে দেখা গেল ভাই 15 মাসই পার হয়ে গেছে, অনেক লম্বা টাইম। কিন্তু এর মধ্যে আবার নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। যাই হোক, একটা টাইমে উনি আসছে। আজকেও দেখলাম এই যে মেডিকেলে যে পরীক্ষা দেয় না, পরীক্ষা দিয়ে কেউ একজন, একটা ছাত্র ভাই 1 নম্বর হয়েছে। 1 নম্বর হওয়াতে ওই ছাত্রকে, তার বাবাকে, সবাইকে ডেকে গিফট দিচ্ছে এবং উৎসাহ প্রেরণা দিচ্ছে, হাত মিলাইতেছে। খুবই সুন্দর সুন্দর কাজ হচ্ছে, কিন্তু দেখতে ভালো লাগে। কিন্তু এমন কোনো কিছু কি মনে হয় যে ওনার ব্যক্তিগত ইমেজ ভালো হচ্ছে ওনার দলের ইমেজের চেয়ে? এটাই কি প্রমাণ করে? এই ভালো কাজগুলা দিয়ে কি বোঝাতে চাচ্ছে? যে দেখেন, আমি কি রাজনীতি চাই, আই হ্যাভ এ প্ল্যান, আমার মধ্যে একটা পরিকল্পনা আছে। আমি সেই পরিকল্পনাটা মুখে বলবো না, ধীরে ধীরে বাজারে আপনারা দেখতে পাবেন। তার মধ্যে এই যে নমুনাগুলা, এই যে রিক্সাওয়ালা ভাইদের সঙ্গে হাত মিলানো, ওনাদের সঙ্গে কথা বলা, এই যে ছাত্র ভাইকে ডাইকে নিয়ে গিফট দেওয়া, উৎসাহ প্রেরণা দেওয়া, আরো এরকম অনেকগুলা ঘটনা ঘটতেছে। আবার আজকে গেছে আমাদের রাষ্ট্রপ্রধানের সাথে, ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করতে। এই দেখাতে হয়তো আলাপ আলোচনা হবে, কারণ উনি বগুড়ায় যেতে চায়। এর মধ্যে বগুড়াবাসীর জন্য একটা সুখবর দেখলাম, ওইখানে ফ্রি ওয়াইফাই 20টা জায়গায় শহরের আশেপাশে। আমি জানি না যারা বগুড়াবাসী আছেন একটু কমেন্ট করে জানাবেন আমার এই কন্টেন্টটা যদি আপনাদের চোখে পড়ে, যে বগুড়াতে 20টা জায়গায় ফ্রি ওয়াইফাই দিচ্ছেন উনি। ওই যে আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে দেখেন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, 20টা ওয়াইফাই দিছে এবং সারা বাংলাদেশেই দিবে। আবার ওই যে ফ্যামিলি কার্ড তো আছেই, কৃষক কার্ড। আর এইটা নিয়ে আবার আমাদের
এই যে খসরু সাহেব, হ্যাঁ আমির খসরু সাহেব খুব সুন্দর কিছু কথা বলছে, তবে ওনার এই কথাগুলা একটু দেরি হয়ে গেছে। আর দেরি হওয়ার পিছনে আমার মনে হয় কারণ ওই যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, উনি চোখের আড়ালে ছিল, উনি যখন সামনে আসছে হয়তো উনি আদেশ করছে, উনি বলছে যে এই কথাগুলা মানুষকে বুঝান। কি কথা? চাঁদাবাজি নিয়ে কথা বলছে। আমির খসরু সাহেব বলতেছে এই অনলাইনে যে কেউ চাঁদাবাজি করবেন না, চাঁদাবাজি আর আমরা মাইনা নিব না, অনেক মাইনা নিছি। দেখেন অবচেতন মনে শিকার যাচ্ছে। উনি একটা জায়গায় এমন কথাও বলছে যে পর্যন্ত করছেন ঠিক আছে, কিন্তু আর মাইনা নেওয়া যাবে না। এই বিএনপি সেই বিএনপি না, মানে সেই বিএনপি বলতে কি বুঝাইছে, মানে চাঁদাবাজ বিএনপি না। আপনার চোখ কান খোলা রাখবেন, এটা কিন্তু এই বিএনপি সেই বিএনপি আর অ্যালাউ করা যাবে না। যারা যারা করছে আমি তাদের এখন পর্যন্ত করছে ঠিক আছে, কিন্তু আগামী দিনে যাতে আমরা না শুনি যে কেউ কোনো বিএনপি নেতা কর্মী কোনো জায়গায় চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, মাস্তারি করতেছে। কিন্তু আমরা পারবো, বিএনপি আগেও করেছে, আপনাদের মনে আছে? ইপিজেড কে করেছে? বিএনপি না? কর্ণফুলী ইপিজেড কে করেছে? বিএনপি না? এই যত শিল্প কারখানা দেখতেছেন কে করেছে? সব তো বিএনপির করে বিগত দিনে। করলে আমরাই করতে পারবো, আর কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু উনি কিন্তু একবারও বলে নাই ওই যে 200 জনের উপরে ওনারা নিজেরা 200 জনের উপরে চলে গেছে, এই কথা কিন্তু উনি বলে নাই। কিন্তু নতুন এক বিএনপির জন্য উনি ঘোষণা দিল আগের, মানে 15 মাস যা তা করছো ঠিক আছে, উনি বলতেছে কিন্তু মাইনা নিতেছে ঠিক আছে, কিন্তু আর করতে দেওয়া যাবে না। এই কথাটা আরো আগে বললে ভালো হইতো না? 15 মাস আগে এরকম একটা ধমক দিলে অনেক পরিবর্তন আসতো। উনি নিজে বলতেছে 7,000 বহিষ্কার করছি, প্রয়োজনে আরো 20,000, 30,000, 50,000 বহিষ্কার করুন। 1 লাখ যদি না থাকে এরকম ওই লুটেরা চাঁদাবাজ, যারা লুটেরা চাঁদাবাজ রাহাজানি মস্তানি এগুলা কইরা বেড়ায়, মানে নষ্ট মানুষগুলা, ওই নষ্ট মানুষগুলা যদি 1 লাখও না থাকে কিচ্ছু যায় আসে না বিএনপি। খুব দামি কথা, কিন্তু এত দেরিতে কেন? 15 মাস তো চলতেছে একটা জিনিসের অপেক্ষা, এই জাতি অপেক্ষা করতেছে সব দলের পক্ষে থেকে। আপনারা আমরা কি অপেক্ষায়? নির্বাচনের অপেক্ষায়। বেসিক কোনটা? নির্বাচন, একটা নির্বাচন চাই। হ্যাঁ, এই নির্বাচনটা যদি ওই যে 5ই আগস্টের মনে করেন যে ঠিক 3 মাস পর হয়ে যাইত, কেউ কি আমরা টের পাইতাম? কেউ কি বুঝতে পারতাম না। আসল সত্য উদ্ঘাটন হতো না তো ভাই। হ্যাঁ ভাই, 100% কনফার্ম থাকেন। এখন যে জরিপ টরিপ করতেছে না, কোনো জরিপই লাগতো না, বিএনপি ক্ষমতা আসতো যদি তারেক রহমান সাহেব 8ই আগস্টের পরপরই চলে আসতো। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার আসার সঙ্গে সঙ্গে ওনার তো বুঝতেই পারছে যে ডক্টর ইউনূস স্যার যখন ঢুকে গেছে আমি কেন অপেক্ষা করতেছি, আমিও চইলা যাই না কেন। যেমন আজকে গেছে দেখা করতে, আজকে যা অনেক কথাবার্তা হবে, নিশ্চয়ই এর মধ্যে বগুড়া যাওয়ার কথাবার্তা হবে। প্রতিটি জেলাতেই উনি যেতে চায়। লেট হয়ে গেল না, আর আছে কত 26-27 দিন, অনেক লেট। হায়, চোখের আড়ালে থাকলে মনের আড়াল হয়ে যায়। যাই হোক, আমার মনে হয় তারেক রহমান সাহেব মানুষের মন জয় করতে পারছে। ওনার ব্যাপারে কেউ কিন্তু এ পর্যন্ত নেগেটিভ কিছু বলতেছে না। হ্যাঁ, কথা উঠছে উনি কি বাংলাদেশি পাসপোর্টধারী না ব্রিটিশ পাসপোর্টধারী? হ্যাঁ, ব্রিটিশ পাসপোর্ট না বাংলাদেশের পাসপোর্ট? কারণ পাসপোর্ট করতে তো ভাই আইডি কার্ড লাগে, কিন্তু আমরা তো দেখলাম উনি আসার পর আইডি কার্ড নিছে। কিন্তু তাহলে প্রশ্ন চলে আসে না, ইন করলো কিভাবে তাইলে? হ্যাঁ, ওই যে একটা পাস নিয়ে ইন করে না, তাহলে ওই পাস টাস নিয়ে যদি ইন কইরা থাকে সেটার ভাই মেয়াদ থাকে একটা, কত দিনের জন্য? এইসব অনেক রকম প্রশ্ন চলে আসছে। কিন্তু আমি মনে করি এই যে উনি ব্রিটিশ পাসপোর্টধারী না বাংলাদেশ পাসপোর্টধারী, আবার উনি ওইখানে টিক মার্কও দেয় নাই, ওই যে হলফনামায়, মানে উনি কোন দেশের নাগরিক এটা আমি জানি না, কিন্তু আমি বিভিন্ন জনের কন্টেন্ট দেখে যেটা বুঝলাম। কিন্তু আমি এই জায়গাটা একটু আপত্তি জানাইতে চাই, প্রতিবাদ করতে চাই। আপনারা যারা এই ধরনের কথাগুলা তুলে আনতেছেন, ধরেন কেউ যায় যদি উচ্চ আদালতে রিট কইরা দিল আর ওনার এই হলফনামা অবৈধ কইরা দিল, তাহলে ভাই বিএনপি নির্বাচন করবে? নিশ্চয়ই করবে না। ভেজাল লাগান কেন? সব ভুল না তো, আপনাদেরকে বাস্তবতা মাইনা নিতে হবে। কোন পরিস্থিতিতে উনি এই দেশ ছাড়া হয়েছিলেন? উনি যেদিন এই দেশ থেকে চলে যান 16-17 বছর আগে, পায়ে হেঁটে যেতে পারে নাই, এই মাটির স্পর্শ পায় নাই, কারণ উনি অ্যাম্বুলেন্স থেকে নাইমা হুইল চেয়ারে কইরা গেছে, উনাকে ঠেলা নিয়ে গেছে, উনি তখন কাঁপতেছিলেন, থরথর কইরা কাঁপতেছিলেন। তার মানে মাটির স্পর্শ পায় নাই। দেখেন উনি দেশে আইসা কিন্তু সেই মাটি স্পর্শ করলো, জুতা খুললো, মোজা খুললো, মাটিতে পা দিল। বুঝার চেষ্টা করেন, সব ভুল না তো। অনেক বড় বিপদ গেছে ওনার ফ্যামিলিতে, পরিবারে, নিজের ভাইকে হারাইছে, মাকে হারাইছে।
কথাগুলো বোঝার চেষ্টা করেন, তাই সব ভুল ভুল ধরেন না। আইন যতই টাইট করেন না কেন, ফাঁক খুঁজে বাই করতে হবে, কারণ উনাকে থাকতে হবে। উনি না থাকলে তো বিএনপি নির্বাচনই শেষ হয়ে যায়, তাই না? এরপরে কি দাঁড়াবে জানেন? বিএনপি যায় আওয়ামী লীগের সাথে যোগ দিবে। আর এই দুইটা বড় দল যদি যোগ দেয় ভাই, দেশে শান্তি থাকবে? শান্তি থাকবে না। যার জন্য ওই যে মেধাবান নেতা, স্মার্ট নেতা, হ্যাঁ, বাংলাদেশের স্মার্ট নেতা, যার প্রেমে আমি পড়ছি ভাই, হ্যাঁ, অনেক ভালোবাসি ডাক্তার শফিকুর রহমান স্যারকে। অন্য মাপের খেলোয়াড় তো ভাই, বুদ্ধি দিয়া চলে, ইমোশন সব কিছু আছে, এগুলো চাইপা রাখে। ভারত নিয়ে ওনাকে যখন প্রশ্ন করছিল, কি বলছিল? এমন কোন কথা বলছে যেটা নিয়ে বিতর্ক হয়েছে? না, বলে নাই। সব ভাই কূটনৈতিকরা যেভাবে কথা বলে ওইভাবেই কথা বলছে, আন্তর্জাতিক ময়দানে যেভাবে কথা বলতে হবে সেভাবেই কথা বলছে। ওই স্ট্যান্ডার্ডের মানুষ তো উনার উপরে ভরসা করতে চাই। কেন উনাকে নিয়ে প্রশংসা করতেছি? দেখেন, এই যে 11 দল ভাঙ্গা যাইতেছে, চরমনাই পীর সাহেবকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলতেছে, আমার খুবই খারাপ লাগতেছে। কারণ ওনাকে যারা বকাঝকা করতেছেন এবং ওই যে দুষ্ট পোস্টগুলা দেখতেছি, আবার অনেকে কমেন্ট করতেছেন, খারাপ লাগতেছে। আসলে ভাই আপনারা বুঝতে হবে, ডক্টর ইউনূস স্যার দেখেন যখন আয়শা এই চেয়ারে বসছিল, ওই বসার পর থেকে নিয়ে এই পর্যন্ত ডক্টর ইউনূস স্যারকে নিয়ে কত রকম কথা হয়েছে না? সবাই তো ওনার পায়জামার ফিতা নিয়ে টানাটানি করছে। কেউ কেউ আবার প্রশ্ন তুলছে যে আমরা যদি সময় পাই, 2-1 মাস সময় পাই, 2-1 বছর সময় পাই, আমরাও নোবেল পাইতে পারি। এই নোবেলের কোনো দাম আছে? অনেক তুচ্ছ তাচ্ছিল্য করার পরও দেখেন উনি কোনোদিন কোনো কিছুর প্রতিবাদ করছে, টু শব্দ করছে, শুধু বলছে সবাই বলার স্বাধীনতা আছে। আর ওই স্বাধীনতা আমরা প্রাণ ভৈরা ভোগ করলাম, একদম প্রাণ ভৈরা ভোগ করছি গত 16-17 মাস। ঠিক এভাবেই প্রাণ ভৈরা ভোগ করতে চাই। আগামীতে যেই সরকার আসুক না কেন, সেই সরকারের আমলে প্রাণ ভৈরা আপনাদের সমালোচনা করতে চাই, সাদাকে সাদা বলতে চাই, কালোকে কালো বলতে চাই। যাই হোক, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। যে কথাটা বলতেছিলাম ওইটা বইলা ভিডিওটা শেষ করতে হবে। এই যে 10 দল বসছে, 11 দল, মানে চরমনাই পীর সাহেব উনি আসেন নাই। যে মুহূর্তে আলোচনা করতেছে ডক্টর ইউনূস স্যার আর তারেক রহমান সাহেব যমুনাতে বৈশা, ঠিক ওই টাইমই দেখেন ওনাদের সিটিং, ওই 11 দল, ওই 11 দলের মানে চরমনাই পীর সাহেব আসেন নাই, ওনারা 2 ভাই 1 ভাইও আসেন নাই। কিন্তু তারপরে কি, এই দৃশ্য দেখার পর সবাই বলতেছে ভাইয়া গেছে, নাচানাচি করতেছে। কোনো নাচানাচি করার কোনো রাস্তা নাই তো রে ভাই, খেলার ওভার, গেম ইজ ওভার। ডাক্তার শফিকুর রহমান স্যার আমাদের মাথা দিয়ে খেলে না তো, ওনার মাথা দিয়ে উনি খেলে। আর উনি তো জানে ওনারা চরমনায় 2 ভাই কিছু কথাবার্তা বলতেছে, ওনাদের মধ্যে সমঝোতা হইতেছে। 2 ভাই মানসিকতা 2 রকম, এটা হইতেই পারে ভাই। বড় ভাই প্রাণপণে ভালোবাসে এই ঐক্যজোটকে। ঐক্যজোট বলতে কি জানেন? এই ভোটের জন্য যে যার দলে থাকবে, কিন্তু একটা মঞ্চে দাঁড়াইবো শুধু এই সামনের নির্বাচনের দিনের জন্য। কিন্তু 11 দল থেকে চরমনাই পীর সাহেব ওনারা 2 ভাই যদি চইলা যায়, আর যাইব কই আপনারা বলেন? বিএনপির সাথে কেমনে যাইব? উনার ছোট ভাই কি বলছে? এই যে গত 15-16 মাস বইলা আসতেছিল না, খাম্বার কথা বলছে, হাওয়া ভবনের কথা বলছে, যা তা বলছে, তো ল্যাংটা কইরা ছাইরা দিছে বিএনপি কে। তার মানে এখন আবার যে মুখ দেখাইবো কেমনে? জনগণের কাছে মুখ দেখাবে কেমনে? অনেকেই বলবে না ভাই এটা মীর জাফর, বলবে না ভাই এই উপাধি কি উনারা নিবে? নিশ্চয়ই না। এগুলো হচ্ছে ভাই রাজনৈতিক খেলা। এই খেলাগুলা দিয়ে ভাই আমাদেরকে ব্যস্ত রাখছে, আমরা ব্যস্ত আছি। আমি গতকালকের ভিডিওতে বলছি, আজকেও আবার জোর দিয়ে বলতে চাই, ওনারা সব এক জায়গায় আছে এবং সব এক জায়গায় আইসা এমন একটা গেম খেলতে যাচ্ছে আগামী নির্বাচনে কি হবে না হবে সব কিছু প্রমাণ হয়ে যাবে এই মাসের 20 তারিখে। কেন 20 তারিখের কথা বললাম? এই জন্য 20 তারিখে বললাম, 20 তারিখে একটা নির্বাচন আছে। এই নির্বাচনটা কোথায়? ওই যে 5টা বিশ্ববিদ্যালয়তে যেভাবে নির্বাচন হয়েছিল, সেম নির্বাচন শাহজালাল বিশ্ববিদ্যালয়তে, যে নির্বাচনটাকে গোপনে 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 বন্ধ কইরা দেওয়া হয়েছিল। হ্যাঁ ভাই, এই নির্বাচন যদি সামনে চলে আসে আবার তো অন্যরকম ফলাফল হইতে পারে। হ্যাঁ, অন্যরকম ফলাফল হবে। এই 5টা বিশ্ববিদ্যালয় যে ফলাফল হয়েছে, সেম একই ফলাফল হবে শাহজালাল বিশ্ববিদ্যালয়। আর তখনই আপনারা বুঝতে পারবেন জাতীয় নির্বাচনটা কিভাবে হবে, জাতীয় নির্বাচনের ফলাফলটা কি হবে। এই 20 তারিখেই ভাই আপনারা যাই না যাবেন। কারণ কি জানেন? এমন তো কোনো ব্যাপার না যে তাদের কাছে জাদুর কাঠি আছে বা তারা কোনো গোপন ষড়যন্ত্র কইরা এই নির্বাচনগুলোতে পাশ করতেছে। ওইখানে তো সবাইরই লোক আছে। এবং দেখেন তারেক রহমান সাহেব আসার পরই তো ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই নির্বাচনটা হইলো। এখন এই শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে যদি তারেক রহমান সাহেবের দল, তার ছাত্র ভাইরা যেভাবে আজকে উনি এক ছাত্রকে পুরস্কার দিলেন, গিফট দিলেন, তেমন একটা জন্য গিফট দিতে পারে এই শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে যদি জয় ছিনে আনতে পারে, পারবে কি?
না, পারবে না। ওপেন ডিক্লার দিলাম, পারবে না। বাকিটা আপনারা 20 তারিখের প্রমাণ পাবেন। আর এই 20 তারিখে বাংলাদেশের জনগণ বোঝা যাবে আগামীতে কারা ক্ষমতায় যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার, আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সবার জন্য সবাই দোয়া করবেন। যদি ভুলভ্রান্তি কোনো কথা বইলা থাকি ক্ষমার চোখে দেখবেন। মানুষ হিসাবে তো ভাই কেউ নিরপেক্ষ না, আমিও নিরপেক্ষ না। মনে প্রাণে ডাক্তার শফিকুর রহমান স্যারকে ভালোবাসি। এই বইলা ভাবার কোনো কারণই নাই যে আমি জামাতের ইসলামের পক্ষে বা কোনো দল করি বা আমি বিএনপির বিপক্ষে, এমন না। ওনাকে ভালোবাসার নেতা মানতে চাই। আমার কেন জানি মনে হয় এমন একজন নেতা বাংলাদেশে আসলে বাংলাদেশের চেহারা বদলা যাবে, 5 বছরে বদলা যাবে। কেন এত সাহস নিয়ে বলতেছি? এই জন্য বলতেছি, এই নেতার পিছনে আছে ছাত্র শিবির। আর এই ছাত্র শিবিরটাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। হ্যাঁ, বাংলাদেশের ভবিষ্যৎ। এই যে তারেক রহমান সাহেব যাকে গিফট দিচ্ছেন না, যার হাতে আজকে পুরস্কার তুলে দিল, ওই যে মেডিকেলে যে ফার্স্ট হইলো পরীক্ষায়, মানে পরীক্ষা দিয়ে ফার্স্ট হইলো, কারা মেডিকেলের ছাত্র হবে, ওই পরীক্ষায় ফার্স্ট হয়ে যার হাতে এই উপহার তুলে দিছে, খবর নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, ওই ছেলেটা যার হাতে পুরস্কার তুলে দিছে সেও ছাত্র শিবির করে। আমি যেটা বললাম এটা সত্যি না, আমার ধারণার কথা বললাম। সে ছেলেটাও হয়তো ছাত্র শিবির করে। আর এই ছাত্র শিবির যেই নেতার পিছনে থাকবে, ওই নেতাকে এই দেশের পুরো চেহারা বদলায় দিতে মাত্র 5টা বছর লাগবে। আর সবচেয়ে বড় যেটা লাগবে সেটা কি জানেন? হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট মানি আজাদি, আর না ভোট মানি গোলামি। আমরা গোলাম হইতে চাই না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।